আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের ইতিহাসে অবিস্মরণীয় ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পরও মহাকাব্যিক ফিনিশিংয়ে মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এদিকে কলম্বিয়াকে টাই ব্রেকে 4-3 গোলে হারিয়ে 1954 সালের পর বিশ্বকাপের শেষ 8 নিশ্চিত করল সুইজারল্যান্ড। লিওনেল মেসির আবারও পেনাল্টি মিস হতাশায় ঢেকে দিল আর্জেন্টাইনদের মুখ। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজমে তাদের মনে ছিটকে পড়ার শঙ্কাও উকি দিল জোরে সোরে। Mustafa Ziko was denied a few moments ago. He's not about to be সুতোর উপর ঝুলতে থাকা আর্জেন্টিনাকে ক্রিস্টিয়ানো রোমেরো এনে দিলেন ম্যাচে ফেরার উপলক্ষ। এরপরেই ফুটবলের জাদুকর জ্বলে উঠলেন। লড়াইয়ে ফেরার গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও করলেন গোল। দলের ভীষণ প্রয়োজনের সময় দারুণ গোল করে প্রায় 100 বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন লিও। দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে 8 গোল করলেন তিনি। 1930 সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ারমো স্ট্যাবিলে। And finally it paid off. And Egypt's 2 goals. আর শেষটা রাঙান এনজো ফার্নান্দেজ। মিশরকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই আর্জেন্টাইন মিডফিল্ডার জানান দিলেন ব্যাক টু ব্যাক শিরোপা জিততে যাচ্ছেন তারাই। 31st stoppage time goal in this world. এদিকে ভ্যানকুভারে নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত 30 মিনিটেও গোলের দেখা পেল না সুইজারল্যান্ড কলম্বিয়া। উত্তাপহীন লড়াইয়ে সব রোমাঞ্চ জমা হলো টাই ব্রেকে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটলো সুইসরা। Cucho Hernandez and it's saved. 1954 সালের পরে প্রথম বিশ্ব আসরে শেষ 8-এ উঠল তারা। আসরে এখন পর্যন্ত অপরাজিত দলটি সেমিফাইনালে ওঠার লড়াই খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে, যারা সব ম্যাচেই জিতেছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরাও। মিশরকে হারিয়ে আর্জেন্টিনার দুর্দান্ত জয় রাতভর আনন্দ উল্লাস করেছেন তারা। নারায়ণগঞ্জের সব বড় পর্দার সামনে ছিল উপচে পড়া ভিড়। জয়ের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে মিছিল বের করে আর্জেন্টাইন ভক্তরা। ওয়েরি আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে উৎসব মুখর পরিবেশে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের খেলা উপভোগ করেন ভক্ত ও সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি ফুটবল উন্মাদনার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়। অন্য প্রসঙ্গ, টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতিতে মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফায় কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আজও দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রামে সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়েছে। সকালে যেসব নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছিল সেখানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন চাকুরিজীবী সহ নগরবাসী। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় মাইকিং সহ পাদদেশে বসবাসকারীদের সতর্ক করছে জেলা প্রশাসন। এদিকে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত পটুয়াখালীতে 70.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বেড়েছে পাহাড় ধসের শঙ্কা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ, কথা বলবো তার সঙ্গে। হারুন, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
সুমনা, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে টানা বর্ষণ হচ্ছে। বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এই অবস্থায় গত রাত থেকে ভারী বর্ষণ হচ্ছে এবং ভারী বর্ষণে থেমে থেমে ভারী বর্ষণটা অব্যাহত আছে। এখনো বর্ষণ হচ্ছে এবং এই ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, উকিয়া, কক্সবাজার সদর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিশেষ করে চকরিয়ার পাহাড়ি ডলে বিভিন্ন অঞ্চলে নিম্নাঞ্চলে পানি জলবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে প্রায় লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অবস্থায় কক্সবাজারের প্রশাসনের পক্ষ থেকে পাহাড় ধসের সংখ্যাও করা হচ্ছে এবং কক্সবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলো তাদের মাইকিং অব্যাহত রেখেছে। মানুষকে সচেতন করছে, মানুষকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে এবং কক্সবাজারে যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে জেলা প্রশাসন। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কাজ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এটা জানানো হয়েছে। সুমনা। হারুন, ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সহকর্মী হারুনুর রশিদ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ আনী আবহাওয়া অফিস থেকে। 2 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। কয়েক স্থানে বৃষ্টি 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে। কেন এই বৃষ্টি তা জানাতে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ আনী। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, আবহাওয়া অফিস কি বলছে, কেন এই বৃষ্টি আর এটি কয়দিন থাকবে জানাবেন? আরো 2 থেকে 3 দিন এই যে টানা বৃষ্টিপাত যেটি আছে সেই বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর আর বৃষ্টিপাতের যে কারণটি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে কয়েকদিন আগে যে নিম্নচাপটি ছিল সেটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, যার কারণেই খুলনা, বরিশাল, ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন স্থানেই বৃষ্টিপাত চলছে। আর গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে, আর ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার। তো এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছে, আমার সাথে আছেন আবহাওয়াবিদ আছেন ডক্টর আবুল কালাম মল্লিক। তার কাছ থেকে বিস্তারিত জানবো যে এই সময় যে বৃষ্টিপাত হচ্ছে কতদিন অব্যাহত থাকবে বা আরও কোনো সতর্কতা আছে কিনা, পাহাড়ি এলাকার কোনো সতর্কতা আছে কিনা, সব কিছু আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে গত 3 দিন ধরে বাংলাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কারণ গত পরশু উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল বরাবর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দুর্বল হয়ে মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপ রূপে বিরাজমান। এই সুস্পষ্ট লঘুচাপের প্রভাব এবং বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। যদি এইরকম বঙ্গোপসাগরে যদি বায়ুচাপের আধিক্য থাকে তখন জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের আগমন ঘটে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকে, বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ এই সারি সারি মেঘমালা তৈরি হয় এই বায়ুচাপের আধিক্য তৈরি হওয়ার কারণে এবং জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের কারণে। কোনো সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকা এবং সিলেটের পাহাড়ের সাথে এই জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের সংঘর্ষ বাধে এবং আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে অরোগ্রাফিক রেইনফল বা শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয়। এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হলে পাহাড়ের সম্মুখভাগে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়, কখনো হালকা থেকে মাঝারি ধরনের, কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। সেই কারণেই বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতা রয়েছে। তাছাড়া এই বায়ুচাপের আধিক্যের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং ইতিমধ্যে ভূমিধসে অনেক প্রাণহানিও সংঘটিত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে চট্টগ্রাম মহানগর এলাকার
এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই বৃষ্টিপাত আজকে থেকে আরও 3 দিন অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। থেমে থেমে বৃষ্টি হবে, কিন্তু এই উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যের কারণে ওখানে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া, দমকা বাতাস বিরাজমান। ফলে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বরের স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই যে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে, বর্তমানে বরিশাল বিভাগ, তাছাড়া কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি এইসব অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। বৃষ্টি হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলে এবং রংপুর অঞ্চলেও বৃষ্টি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের ধরন হলো থেমে থেমে বৃষ্টি হবে, একদম কোথাও টানা বৃষ্টি, কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতের আর একটা বৈশিষ্ট্য হলো যে এই বৃষ্টিপাত সাধারণত যে মেঘ থেকে তৈরি হয় সেখানে ধনাত্মক তাপমাত্রা থাকে। এই বৃষ্টিপাত সাপেক্ষ তাপমাত্রাকে কমাতে পারে না, ফলে তাপমাত্রার অনুভূতির তীব্রতা সহ এই বৃষ্টিপাত 12ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর অনেকটাই স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। আপনাদের ধন্যবাদ। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় আলোচনায় উঠে আসে দেশের উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত হন 10,000-এর বেশি মানুষ আর প্রাণ হারান 58 জন। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গুর সংখ্যা। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা শহরের প্রাণকেন্দ্র 1 নং ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে হচ্ছে বরগুনা সদর থানার একদম পিছনের যে একটি ডোবা রয়েছে আমার পিছনে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যে এই ডোবাটা, যে এই আশেপাশে কোনো ডাস্টবিন না থাকার কারণে এই ডোবার মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু এই ডোবায় ফেলছে এবং এখানে থেকেই মূলত ডেঙ্গুর উৎপাদ বাড়ছে। আমার পরিবারের 4 জন মেম্বার, আমরা 8 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবারই আমার বরিশালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। বরগুনা সেরকম ডেঙ্গুর কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গেল বছর যখন আমার স্ত্রী সহ আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো অভিযান, কোনো ওষুধ, কীটনাশক কিছুই দেওয়া হয় নাই। কোনো ব্লিচিং পাউডারের দ্বারা ব্যবস্থা করে না এবং কোনো কর্তৃপক্ষের কোনো উদাসীন, কিসের বিনিময়ে চাকরি আমরা জানি না, কিন্তু আমরা কোনো পৌর নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করতে পারি না। যে হারে ডেঙ্গু বাড়তেছে, কিন্তু প্রশাসক কোনো পদক্ষেপ আসলে নিচ্ছে না। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালই গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 58 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং বেসরকারিভাবে বরগুনা জেলায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, যার কারণে এই জেলাকে হটস্পট বলে ঘোষণা করেছেন। আমরা এই হাসপাতালে আসছি, বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জন ডেঙ্গু জ্বরে। তো আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর, সেটা এখনো সামনে বাকি। ফলে আমাদের এখন থেকে সচেতনতা জরুরি। সচেতন না হলে আমরা আবার আগের মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। জুন পেরিয়ে জুলাই আসলো, বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বারবার তাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা যায়নি। গত বছর বর্ষা মৌসুমে হটস্পট ঘোষণা হয় বরগুনায়, এবছরও কি তাহলে হটস্পটের আওতায় থাকবেন বরগুনা? এমনটাই জনমনে প্রশ্ন। শাহালি, দীপ্ত সংবাদ, বরগুনা। যে কোনো উৎসবে নওগাঁর পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে থাকে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এসব পর্যটন ও বিনোদন কেন্দ্রের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়ন দেখতে চায় পর্যটক ও দর্শনার্থীরা। ইতিহাস ও ঐতিহ্যে ভরা নওগাঁর সীমান্তবর্তী উপজেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় ও পর্যটন এলাকা। যেসব দর্শনীয় ও পর্যটন এলাকায় হাজার হাজার পর্যটকরা আসছেন, ভ্রমণ করছেন, সৌন্দর্যের উপভোগ করছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিহার সম্পর বিহার, যেটি নওগাঁর বদলগাছি উপজেলায় অবস্থিত। এই সম্পর বিহারের পাশাপাশি রয়েছে জগদ্দল বিহার, রয়েছে জাতীয় উদ্যান আলতা দিঘি, এছাড়া রয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, দিবর দিঘিতে রয়েছে ভীমের পান্টি সহ অসংখ্য পর্যটনীয় এলাকা। প্রত্যন্ত এলাকায় নওগাঁর রানীনগরের একদম প্রাণকেন্দ্রে রক্তদহ বিলে পাখিপল্লী এবং পর্যটন কেন্দ্র যে গড়ে তোলা হয়েছে, এটি একটা আনন্দের বিষয় এই অঞ্চলের মানুষের জন্য। এই প্রথমই শোনা হয়েছে যে এখানে একটা পাখিপল্লী আছে। ছবি তোলার অনেক জায়গায় আছে, এখানে অনেক সুন্দর জায়গা। ঝুলন্ত ব্রিজ দেখে অনেক ভালোই লাগলো, কারণ এই প্রথম এইদিকে কোনো ব্রিজ দেখলাম, অনেক সুন্দর লাগছে।
ইতিপূর্বে এরকম কোনো জায়গা ছিল না যেখানে ফ্যামিলি নিয়ে গিয়ে ভালো উপভোগ করার মতো। এটা যারা করছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, যেমন আমরা এখানে একটি মুক্ত মঞ্চ তৈরি করব, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এখানে এই রক্তদাহ বিলের যে ইতিহাস, সেই ইতিহাসটিও গ্রথিত থাকবে, রাখবো আমরা। সেই সব দর্শনীয় ও পর্যটন এলাকাগুলোকে আগামীতে আরও আধুনিকায়ন করা হবে, পর্যটক বান্ধব করা হবে, এমনটি দাবি জানিয়েছেন এইসব পর্যটন এলাকায় আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত সংবাদ, নওগাঁ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ গ্রহণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ সময় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার রাতে খামেনির কফিন ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান নাজাফে অবতরণ করে। বুধবার নাজাফ এবং পবিত্র কারবালা নগরীতে তার জানাজা ও শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। এদিকে এই বিশাল সমাবেশটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদি বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানের 80টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আল জাজিরার খবরে বলা হয়েছে, দুই দেশের এই উত্তেজনার জেরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র দিয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় এই হামলা চালানো হয়েছে। বর্তমানে বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তেহরানের সাথে সমঝোতা চুক্তি এবং ইরান যুদ্ধে মার্কিন কূটনীতির কারণে বেশ ক্ষুব্ধ ইসরায়েল, আর তাই যুক্তরাষ্ট্রের উপর থেকে সামরিক ও অর্থনৈতিক নির্ভরতা কমাতে চায় তারা। পাশাপাশি ওয়াশিংটনের বিকল্প হিসেবে ভারতকে দেখছেন নেতানিয়াহু। এসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইসরাত সুমা। ইরান যুদ্ধের পর থেকেই সম্পর্কের বেশ টানাপোড়েন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, আর তাই এবার যুক্তরাষ্ট্রের উপর থেকে সামরিক এবং অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাশাপাশি ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন তিনি। ইরান নীতি নিয়ে যখন তেল আবিব ও ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন তীব্র, ঠিক তখনই মার্কিন আর্থিক সহায়তাকে দানের সাথে তুলনা করেছেন নেতানিয়াহু। আর তাই আগামী 1 দশক অর্থাৎ 10 বছরের মধ্যে মার্কিন সহায়তা থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছেন তিনি। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলের অর্থনীতি এখন আর ছোট নেই, তারা নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে সক্ষম। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলের অর্থনীতি এখন $1 ট্রিলিয়ন মাইল ফলক ছোঁয়ার অপেক্ষায়। ফলে আগামী বছর থেকেই নিজেদের যাবতীয় আর্থিক চাহিদা তারা নিজেরাই মেটাতে পারবে। এদিকে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র আমেরিকার সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়ানো ইসরায়েলের জন্য সুখকর হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে ভ্যান্সের এই বার্তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। ভারতকে ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 10 বছর মেয়াদী একটি চুক্তি সই হয়। 2019 থেকে 2028 সাল পর্যন্ত কার্যকর এই চুক্তির অধীনে ইসরায়েলকে মোট প্রায় $38 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা ওয়াশিংটনের। এর মধ্যে প্রায় $33 বিলিয়ন বৈদেশিক সামরিক অর্থায়ন এবং প্রায় $5 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নেতানিয়াহুর এই ঘোষণার পর এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টির একটি কূটনৈতিক কৌশল, নাকি সত্যি ইসরায়েল দীর্ঘদিনের মার্কিন আর্থিক নির্ভরতা থেকে বেরিয়ে সম্পূর্ণ অর্থনৈতিক ও সামরিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে? আর ভারত কি কখনো যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারবে বা যুক্তরাষ্ট্রের বিকল্প হতে পারবে? আগামী কয়েক বছরে এই পরিকল্পনার বাস্তবায়নই সেই প্রশ্নের প্রকৃত উত্তর দেবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।